নমস্কার, আমার নাম সৌম্যদীপ প্রামাণিক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লজ এইচ অফ সেকশন 43B অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 নিয়ে, যেটাকে ঘিরে বাজারে ব্যবসাদের মধ্যে অনেক কনফিউশন, কোয়ারি সৃষ্টি হয়েছে। এবং এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনার মনের সব ডাউট ক্লিয়ার করার। এবং এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, তাহলে আপনার প্রত্যেক প্রশ্নের আনসার আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না, যাতে অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হন এবং অন্যকে বোঝাতে সক্ষম হন। ওকে, অদ্ভুত কথা হলো এই যে অ্যামেন্ডমেন্ট অর্থাৎ ইনক্লুশন অফ ক্লজ এইচ ইন সেকশন 43B, এটা কিন্তু লাস্ট ইয়ার থ্রু ফিনান্স অ্যাক্ট 2023 চলে এসেছিল, কিন্তু এতদিন ধরেও কোনো ডিসকাশন হয়নি। কিন্তু আজ যখন 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ প্রিভিয়াস ইয়ার 2023-24 থেকে অ্যাপ্লিকেবল হতে চলেছে বা হয়ে গেছে, আজ এটাকে নিয়ে কথা হচ্ছে। কিন্তু একটা ভিডিওতে বা একটা কোনো আর্টিকেলের থ্রু সব কটা প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি। কিন্তু এই ভিডিওতে আমি সেই সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব, রাইট? সো লেট আস বিগিন। তো সেকশন 43 ক্লজ এইচে আসার আগে কিছু বেসিক জিনিস আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো, যাতে টার্মিনোলজি এবং কনসেপ্ট যেগুলো ইউজ হয়েছে থ্রু আউট দ্য আর্টিকেল আপনারা বুঝতে পারেন ইজিলি। একদম বেসিক জিনিস, মাথা একদম খোলা রেখে বোঝার চেষ্টা করবেন। তো আমরা কথা বলছি ইনকাম ট্যাক্স নিয়ে। ওকে, ইনকাম ট্যাক্স নিয়ে, যেটা ক্যালকুলেট হয় অন ট্যাক্সেবল ইনকাম, রাইট? এবং আমাদের আলোচ্য বিষয় হলো পিজিবিপি অর্থাৎ বিজনেস ইনকাম, রাইট? এবারে এই বিজনেস ইনকাম কিভাবে ক্যালকুলেট হবে? একটা বিজনেসে কিছু রেভিনিউ আসে এবং খরচা হয়। তো রেভিনিউ থেকে আমি যখন খরচা লেস করি, আমি পাই প্রফিট, এবং এই প্রফিটের ওপর একটা সার্টেন পার্সেন্টেজ অফ ট্যাক্স ক্যালকুলেট করে আমরা গভর্নমেন্টকে ভরে দিই। এবারে মজার কথা হলো এই খরচার মধ্যে একটা বাইফাকেশন আছে। কি বাইফাকেশন? কিছু খরচা হচ্ছে অ্যালাউড আর কিছু খরচা ইজ নট অ্যালাউড, রাইট? এই অ্যালাউড খরচা গুলো আপনি আপনার ইনকাম থেকে লেস করতে পারবেন, কিন্তু এই ডিসঅ্যালাউড খরচা আপনি আপনার যখন প্রফিট ক্যালকুলেট করছেন খরচা থেকে লেস করতে পারবেন না, রাইট? একটা এক্সাম্পলের থ্রু বলি, ধরা যাক আপনার যে রেভিনিউ সেটা হলো 100 টাকা, রাইট? এবং আপনার খরচা হয়েছে 50 টাকার। এই 50 টাকার মধ্যে অ্যালাউড 30 আর ডিসঅ্যালাউড 20। তো আপনি আপনার ট্যাক্সেবল ইনকাম, যার উপর ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করবেন, সেটা ক্যালকুলেট করার সময় আপনি 30 টাকাই আপনার 100 টাকা থেকে লেস করে 70 টাকার ওপর ট্যাক্স ক্যালকুলেট করবেন। অর্থাৎ এই 20 টাকা আপনার ইনকাম না হওয়া সত্ত্বেও এর ওপর আপনাকে ট্যাক্স ক্যালকুলেট করে গভর্নমেন্টকে ভরতে হচ্ছে। আশা করি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। এবারে আপনাকে একটা নতুন কনসেপ্ট, যেটাকে বলা হয় অ্যাক্রুয়াল কনসেপ্ট, সেটা সম্বন্ধে বোঝানোর চেষ্টা করি। এটা আমার ফাইন্যান্সিয়াল ইয়ার, দ্যাট ইজ এপ্রিল 23 থেকে মার্চ 2024। আমি আমার খরচা 2023-24 ইনকার করেছি। হতে পারে তার পেমেন্ট আমি করব 2024-25-এ। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ব্যাপারের ওপর আমাদের ইনকাম ট্যাক্স অ্যামাউন্ট অনেক গুরুত্বপূর্ণভাবে ডিপেন্ড করে। কারণ সেকশন 43B এমন একটা সেকশন, যে সেকশনটা বলে যে ভাই তুমি হয়তো এই বছরে খরচা ইনকার করেছো, কিন্তু তার যে পেমেন্ট, এই পেমেন্টের উপর নির্ভর করবে তুমি তোমার ইনকাম ট্যাক্সের ক্যালকুলেট করার সময় ওই খরচার ডিডাকশন পাবে কিনা।
তার জন্য রুল রয়েছে। কি রুল? না সেকশন 43 বলে যে ভাই তুমি পেমেন্ট বেসিসে পেমেন্ট বেসিসে তোমার খরচাটা ডিডাকশন নিতে পারবে। পেমেন্ট বেসিস মানে কি? পেমেন্ট বেসিস মানে তোমার পেমেন্ট কবে হয়েছে এটার উপর ডিপেন্ড করবে যে ভাই তুমি ওই খরচাটা ডিডাকশন নিতে পারবে কিনা। তো এই 43B তে ফিনান্স অ্যাক্ট 2023 আসার আগে শুধুমাত্র 7খানা ক্লজেস ছিল, এ থেকে জি, এবিসিডি ইএফ জি। তো এবিসিডি ইএফ জি তে কি হতো বেসিক্যালি, আমি এগুলোকে ডিলিট করার চেষ্টা করি। এ টু জি তে কি হতো, ধরা যাক 2023-24 আমি কোনো খরচা ইনকার করেছি, কিন্তু তার পেমেন্ট আমি এবছরে করিনি। ওকে, কিন্তু তার পেমেন্ট আমি, আমার যে রিটার্ন ভরার ডিউ ডেট সেটা কোম্পানির জন্য 31 অক্টোবর হতে পারে, ইন্ডিভিজুয়াল এইচইউএফ এর জন্য বা পার্টনারশিপ ফার্মের জন্য 31 জুলাই হতে পারে। তো আমার রিটার্ন ভরার যে ডিউ ডেট তার আগেই যদি আমি পেমেন্ট করে দিই, তাহলে এই বছরের ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করার সময় আমি যে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করব তাতেই খরচার ডিডাকশন আমি নিতে পারবো। অর্থাৎ আমি যদি পেমেন্ট রিটার্ন ডেট, যে রিটার্ন ভরার ডিউ ডেট তার পরে গিয়ে করি, তাহলে কিন্তু আমার এই খরচার ডিডাকশন পাওয়া যাবে না, অর্থাৎ ডিসঅ্যালাউ হয়ে যাবে। কিন্তু এবারে একটা নতুন সেকশন এলো, যে সেকশনটার নাম হলো ক্লজ এইচ। ক্লজ এইচ নিয়ে আমরা দারুণভাবে আলোচনা করব, কিন্তু আপনাকে বেসিক একটা ধারণা দিই কিভাবে এ টু জি যে ক্লজ গুলো রয়েছে, 7টা ক্লজ, সেগুলোর থেকে ক্লজ এইচ কিভাবে আলাদা। ক্লজ এইচ বলছে যে ভাই তোমার পেমেন্ট একটা সার্টেন পিরিয়ড, যে পিরিয়ডটা মেনশন রয়েছে সেকশন 15 অফ আরেকখানা অ্যাক্ট, দ্যাট ইজ এমএসএমই অ্যাক্ট। ওকে, তার যে তার যে পেমেন্ট ডেট, ওকে, সেটা যদি পরের বছর হয়ে দাঁড়ায়, ওকে, তাহলে কিন্তু তুমি যদিও রিটার্ন ভরার ডিউ ডেটের আগে পেমেন্ট করে দাও, তাহলেও কিন্তু তুমি সেটার এগেনস্টে ডিডাকশন পাবে না। আই হোপ ইউ গট ইট। এবার আমি আপনাকে একদম প্রপারলি অ্যাক্ট থেকে পড়ে বোঝানোর চেষ্টা করবো যে কি অ্যাকচুয়ালি লেখা আছে। ওকে, so the clause states that the deduction otherwise allowable under this act in respect of any sum payable to the assessee to a micro or small enterprise, এখানে ইম্পর্টেন্ট হলো মাইক্রো, স্মল, beyond the time limit specified in section 15 of MSME Act shall be allowed only in computing the income referred to in section 28 of PGBP of that previous year in which the sum is actually paid by him. প্রথমত আমি এটা ক্ল্যারিফাই করে দিই, প্রিভিয়াস ইয়ার মানে ফর লেম্যানস ল্যাঙ্গুয়েজ ইজ আগের বছর, বাট দিস মিনস দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, যে ফাইন্যান্সিয়াল ইয়ারের ইনকাম আমরা ক্যালকুলেট করি এবং তার উপর ট্যাক্স ভরি ইন অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ এই ফিনান্সিয়াল ইয়ারের পরের বছর, মানে 2023-24 আমি যদি কনসিডার করি, এই ফিনান্সিয়াল ইয়ারের পরের বছর অর্থাৎ 2024-25 গিয়ে আমরা ট্যাক্স ভরি গভর্নমেন্টকে, অর্থাৎ 2024-25 ইজ অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড 2023-24 হলো প্রিভিয়াস ইয়ার। এটা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্টের টার্মিনোলজি। তো এটাকে আপনারা মাথায় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন যাতে কোনো রকম কনফিউশন না হয়, রাইট? প্রিভিয়াস ইয়ার মানে আগের বছর নয়, প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে যে বছরে আপনি ইনকাম আর্ন করেছেন, এক্সপেন্স ইনকার করেছেন, যে বছরের ইনকামের উপর আপনি অ্যাকচুয়ালি ট্যাক্স পে করছেন।
আই হোপ আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। ঠিক আছে, তো এখানে না অনেকগুলো কিওয়ার্ড চলে আসে যেগুলোর এক এক করে এক্সপ্লেনেশন প্রয়োজন, কিন্তু বেসিক যে জিনিসটা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভাই বিয়ন্ড দ্য টাইম লিমিট যেটা স্পেসিফাই করা হচ্ছে এমএসএমই অ্যাক্টের সেকশন 15-এ, মাইক্রো স্মল এন্টারপ্রাইজকে যদি সেই টাইম লিমিটেড বিয়ন্ড গিয়ে পেমেন্ট করা হয় এবং সেই পেমেন্ট ডেটটা যদি আমার প্রিভিয়াস ইয়ারের পরে হয়, রাইট, তাহলে আমি আমার প্রিভিয়াস ইয়ারের ইনকাম ক্যালকুলেট করার সময় সেই খরচার ডিডাকশন পাবো না, সেই খরচাটা ডিসঅ্যালাউ হয়ে যাবে ওই বছরের জন্য। অর্থাৎ যে বছরে ওই খরচাটা করা হয়েছে, যে বছরে ওই সামটা পে করা হয়েছে, সেই বছরেই কিন্তু ডিডাকশন পাওয়া যাবে। অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নেই যে ভাই খরচা পুরোপুরি ডিসঅ্যালাউ হয়ে যাবে, না, পার্মানেন্ট ডিসঅ্যালাউয়েন্স হচ্ছে না, টেম্পোরারি ডিসঅ্যালাউয়েন্স হচ্ছে। আই হোপ ইউ আর উইথ মি। এবারে প্রভিসোর কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভাই এ থেকে জি অব্দি যে যে ক্লজগুলো রয়েছে, এ থেকে জি অব্দি যে যে ক্লজগুলো রয়েছে সেই ক্লজগুলো মধ্যে আর এই ক্লজ এইচ এর মধ্যে কি ডিফারেন্স আছে। এখানে বলা হচ্ছে ভাই proviso to section states nothing contained in this section except the provision of clause H shall apply in relation to any sum which is paid by assessee on or before the due date applicable in his case for furnishing the return of income under section 139(1)। অর্থাৎ তোমার যে ডিউ ডেট অফ রিটার্ন তার আগে যদি তুমি পেমেন্ট করে দাও তাহলে তুমি তোমার ডিডাকশন পেয়ে যাবে, কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল নয় ক্লজ এইচ এর জন্য। অর্থাৎ ক্লজ এইচ এর ক্ষেত্রে বিয়ন্ড দ্য টাইম লিমিট, যে টাইম লিমিটটা সেকশন 15-এ স্পেসিফাই করা আছে তারপরে যদি পেমেন্ট করো এবং ওই পেমেন্ট ডেটটা প্রিভিয়াস ইয়ারের পরে ফল করে, তাহলে তুমি যদিও রিটার্ন ডিউ ডেট ভরার আগে পেমেন্ট করে দাও সেক্ষেত্রেও তোমার এক্সপেন্সটা ডিসঅ্যালাউ হয়ে যাবে, অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেবল হবে না, রাইট। এখানে পরিষ্কারভাবে এক্সপ্লেন করা আছে, আমি আরেকবার পড়ছি আপনার মনে যাতে কোনো রকম কনফিউশন না থাকে। This explains that if the sum is not actually paid by assessee to a micro small enterprise beyond the specified time limit, the sum shall not be considered as tax deductible expense or for computing PGBP in the previous year. However, if we refer the proviso, all the expenses under clause A to G are allowed as expense if the payment is done on or before the due date of filing return. কিন্তু যদি ক্লজ এইচ এর কথা বলি, liability to pay the sum incurs in the previous year and the due date of payment subject to specified limit in section 15 of MSME Act falls on assessment year, the expense shall be considered as tax deductible on mercantile or accrual basis though the payment is after the end of previous year. এখানে আরেকটা নতুন কনসেপ্ট আছে যেটাকে আমি একটু পরে আলোচনা করতে চাই। এটার মানে হলো সিম্পলি যে whether the date of payment beyond 45 days is in the previous year or not। অর্থাৎ যে স্পেসিফাইড ডেটটা রয়েছে সেই স্পেসিফাইড ডেটের পরে যে পেমেন্ট হচ্ছে সেই পেমেন্টের ডেটটা প্রিভিয়াস ইয়ারে পড়ছে না তার পরের বছর পড়ছে। If not, then the expense shall be disallowed in that previous year. But if the date of payment beyond the specified date falls in the previous year only, then the expense shall be allowed considering the interest as per section 16 of MSME Act। এবার এখানে ইন্টারেস্টের কথা হচ্ছে, অনেক কটা ইনফরমেশন একসাথে অ্যাক্টে বলা থাকে, নর্মালি বলা হয়, এবং এতে জিনিসটা কমপ্লেক্স হয়ে যায় সাধারণ মানুষের জন্য, কিন্তু আমি ধীরে ধীরে বিট বাই বিট এটাকে এক্সপ্লেন করব, ঠিক আছে। তো প্রথমত এই সেকশনটা কাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, প্রিজাম্পটিভ ট্যাক্সেশন আন্ডার সেকশন 44 AD, 44 ADA অ্যান্ড 44 A, যারা প্রিজাম্পটিভ ট্যাক্সেশন বেসিসে ট্যাক্স ভরছে, ওকে, তাদের জন্য তো এটা অ্যাপ্লিকেবলই নয়, তারা ভিডিও বন্ধ করে দেয়, তাদের ভিডিও দেখতে হবে না, কারণ তাদের জন্য এটা অ্যাপ্লিকেবলই নয়। কিন্তু যারা নর্মাল ট্যাক্স পেয়ার এবং তাদের পিজিবিপি অর্থাৎ বিজনেস ইনকাম রয়েছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, রাইট। কারণ এখানে পরিষ্কার বলা আছে যে ভাই এটা সেকশন 28 এর জন্যই এই সেকশনটাকে আনা হয়েছে।
এবং সেকশন 28 বলে প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন সম্বন্ধে। ক্লিয়ার? এবারে আমরা এক এক করে আসি। হাউ আর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ আর ডিফাইন্ড ইন এমএসএমই অ্যাক্ট। নাও মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের জন্যই, মানে সাপ্লায়ার, যার থেকে মাল কিনছেন, যার থেকে সার্ভিস নিচ্ছেন, ওকে, তারা যদি মাইক্রো অ্যান্ড স্মল হয়, শুধুমাত্র সেই সব সাপ্লায়ার এর ক্ষেত্রেই এটা প্রযোজ্য, রাইট? তো মাইক্রো এন্টারপ্রাইজ where the investment in plant and machinery or equipment does not exceed 1 কোটি টাকা এবং and turnover 5 কোটি টাকা নিচে, অর্থাৎ যাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অর ইকুইপমেন্ট 1 কোটি টাকা এবং টার্নওভার 5 কোটি টাকা পর্যন্ত, তারা মাইক্রো এন্টারপ্রাইজ। তার মানে কি, যাদের যে বিজনেস এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে তারা সবাই মাইক্রো এন্টারপ্রাইজ নয়, এটা নয়। শুধুমাত্র সেগুলোকেই মাইক্রো এন্টারপ্রাইজ আমরা বলবো যারা এই ক্লাসিফিকেশন বা এই ক্রাইটেরিয়ার মধ্যে ফুলফিল করে, প্লাস এমএসএমইড উদ্যম পোর্টালে রেজিস্টার্ড রয়েছে, শুধুমাত্র তাদেরকে আমরা মাইক্রো বলবো। অর্থাৎ যে বিজনেস আনরেজিস্টার্ড ইন এমএসএমই অ্যাক্ট, তারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করলেও তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, রাইট? এবং স্মল এন্টারপ্রাইজ কারা? যাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইকুইপমেন্ট ডাজ নট এক্সিড 10 crore রুপিস এবং টার্নওভার 50 কোটি টাকা পর্যন্ত। অর্থাৎ এর উপরে যারাই আছে তারা মিডিয়াম বা লার্জ, রাইট? তো তাদের জন্য এটা অ্যাপ্লিকেবলই নয়। মানে অ্যাজ আ বায়ার, অ্যাজ আ পারচেজার, আপনি যেই হন না কেন, আপনাকে দেখতে হবে আমার যে সাপ্লায়ার আছে সে মাইক্রো অথবা স্মল এন্টারপ্রাইজ কিনা অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার এমএসএমই কিনা। যদি তাই হয় তাহলে আমরা এই ক্লজ এইচ নিয়ে ভাববো। গট ইট? তো এখানে একটা ওপিনিয়ন রয়েছে। ওপিনিয়নটা কি? এন্টারপ্রাইজ কোয়ালিফাইং অ্যাবাভ লিমিট ক্যান অবটেন রেজিস্ট্রেশন আন্ডার এমএসএমই অ্যাক্ট or file a memorandum with a notified authority in order to receive the special benefit under the act. এবার যদি এমএসএমই অ্যাক্টেও রেজিস্টার নেই অ্যান্ড কোনো মেমোরান্ডাম বা একটা নোটিশ ফাইল, একটা নোটিশও কোনো রকম ফাইল করেনি যে ভাই আমি এমএসএমই অ্যাক্টের যে কন্ডিশন গুলো আছে সেগুলোকে ফুলফিল করছি এবং আমি মাইক্রো বা স্মল এন্টারপ্রাইজ, যদি এরকম কোনো মেমোরান্ডামও ফাইল করেনি, তাহলে তাদের জন্য এইসব ক্লজ গুলো প্রযোজ্যই নয়। So there is a question of subjectivity regarding the applicability of 43B if the supplier falls under the definition of micro small enterprise but has not been granted the official status. So if the supplier has not intimated about the registration of MSME, disallowance under section 43BH is not expected to be enforced. মানে ভাই যদি বায়ার বা পারচেজার নাই জানে যে সামনের পার্টি মাইক্রো বা স্মল কিনা, তাহলে সেক্ষেত্রে ডিসঅ্যালাউন্স আনাই যাবে না। কিংবা যদি এই কন্ডিশন গুলো ফুলফিল করা সত্ত্বেও মাইক্রো বা স্মল এন্টারপ্রাইজ এর ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করা সত্ত্বেও সেই এন্টারপ্রাইজ বা বিজনেস এমএসএমইর উদ্যমের সাথে রেজিস্টার্ড নয়, তাহলে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য নয়। গট ইট? আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার কোন কোন সেক্টর? ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে, ওকে, সার্ভিস সেক্টর রয়েছে, ট্রেডিং, হোলসেল, রিটেল, ট্রেডিং সেগমেন্ট রয়েছে। তো কোন কোন সেক্টরের জন্য এটা অ্যাপ্লিকেবল? দেখো, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ ট্রেডার্স, তাদের জন্য অ্যাপ্লিকেবলই নয়। মানে আমার সাপ্লায়ার, যার থেকে আমি মাল কিনছি বা সার্ভিস নিচ্ছি, সে যদি ট্রেডার হয়, ম্যানুফ্যাকচার
ম্যানুফ্যাকচারার বা সার্ভিস সেক্টর থেকে না হয়, তারা যদি ট্রেডার হয়, তাহলে আমাকে ক্লজ এইচ নিয়ে ভাবতেই হবে না। ওয়েদার আমাকে টাইম পিরিয়ডের মধ্যে পেমেন্ট করতে হবে কিনা সেসব নিয়ে ভাবতেই হবে না। আমি নিশ্চিন্তে আমার যে ক্রেডিট পিরিয়ড আছে সেই অনুযায়ী পেমেন্ট করতে পারি। আমার যে বছর খরচা হবে সেই বছরে অন দ্য বেসিস অফ অ্যাক্রুয়াল কনসেপ্ট আমি আমার খরচা ডিডাকশন নিতে পারি। পেমেন্টের উপর নির্ভর করবে না আমি খরচা ডিডাকশন নিচ্ছি কিনা, রাইট? তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে ট্রেডার্সরা কেন নয়? নোটেবলি এই যে ট্রেডার্সরা আছে না, এই ট্রেডার্সরা শুধুমাত্র প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এটার জন্যই ইনক্লুড করা হয়েছে এমএসএমই এর ডেফিনেশনে। অর্থাৎ আমি যদি বলি সেকশন 15 বা সেকশন 16 যে বেনিফিট দেওয়া হয়েছে মাইক্রো স্মল এন্টারপ্রাইজকে, সেই বেনিফিটটা ট্রেডার্সদের জন্য অ্যাপ্লিকেবলই নয়। আর যখন অ্যাপ্লিকেবলই নয়, এই বেনিফিটটাও অ্যাপ্লিকেবল নয়। সো বেনিফিট অফ ইন্টারেস্ট ডিসকাসড ইন পয়েন্ট 5 ইজ অলসো নট অ্যাপ্লিকেবল। এবার পয়েন্ট 5 এ আমরা আসবো। As trading sector does not fall under preview of definition of enterprise as per section 2E of MSME Act, they shall not be covered, right? তো ট্রেডার্সরাও কিন্তু এতে কভার্ড হচ্ছে না, এবং মিডিয়াম এন্টারপ্রাইজ তো হচ্ছেই না, কারণ প্রপারলি বলা আছে ক্লজ এইচে যে মাইক্রো অথবা স্মল এন্টারপ্রাইজের জন্য এটা অ্যাপ্লিকেবল। As the clause only covers the computation of PGBP, therefore if the expense is not a business expense, it shall be still allowed as tax deductible expense even if the criteria of payment as per clause H does not meet. যেমন চ্যারিটেবল ট্রাস্ট, যদি আপনার চ্যারিটেবল ট্রাস্ট থাকে এবং আপনি কোনো মাইক্রো বা স্মল এন্টারপ্রাইজ থেকে মাল কিনেছেন বা সার্ভিস নিয়েছেন, তার ক্ষেত্রেও কিন্তু এই পেমেন্ট ক্রাইটেরিয়া অব্লিগেশন আপনার জন্য নয়। আপনি যখন খুশি পেমেন্ট করতে পারেন অ্যাজ পার দ্য ক্রেডিট পিরিয়ড হোয়াট এভার ওই মাইক্রো বা স্মল এন্টারপ্রাইজ আপনাকে দিয়েছে। আপনার জন্য ক্লজ এইচ অ্যাপ্লিকেবলই হবে না, কারণ এটা শুধু বিজনেস ইনকাম ক্যালকুলেট করার সময় কনসিডার করা হবে এই ক্লজটাকে, রাইট? তো চ্যারিটেবল ট্রাস্টদেরও কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এবারে আমি আসি হোয়াট ইজ দ্য টাইম লিমিট অ্যাজ পার সেকশন 15। বারবার আমরা বলছি সেকশন 15 অফ এমএসএমই অ্যাক্ট। এবার সেকশন 15 অফ এমএসএমই অ্যাক্টে কি লেখা আছে? সেখানে লেখা আছে যদি কোনো রিটেন এগ্রিমেন্ট থাকে, ম্যাক্সিমাম 45 days ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স। এবার ভাই ডেট অফ অ্যাকসেপ্টেন্স কি সেটাকে নিয়েও কথা বলবো। ফর এক্সাম্পল, যদি আমার ক্রেডিট পিরিয়ড 60 days থাকে, তাহলে 45th day shall be considered as due date of payment, মানে রেস্ট অফ দ্য 15 days ক্যান নট বি কনসিডার্ড, যদিও সেটা রিটার্ন এগ্রিমেন্টে রয়েছে। কিন্তু যদি কোনো এগ্রিমেন্ট না থাকে তাহলে 15 days ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স। এবার ডেট অফ অ্যাকসেপ্টেন্স কি সেটা জানা দরকার। ডেট অফ অ্যাকসেপ্টেন্স হলো মেনলি দ্য ডেট অফ অ্যাকচুয়াল ডেলিভারি অফ গুডস এন্ড সার্ভিসেস, অর্থাৎ ইট ইজ নট দ্য ইনভয়েস ডেট, it is not the invoice date, it is the date of actual delivery. আপনারা অ্যাক্ট খুলে দেখে নিতে পারেন, এখানে লেখা আছে ডেট অফ অ্যাকসেপ্টেন্স এর ডেফিনিশন দেখবেন, সেখানে লেখা আছে অ্যাকচুয়াল ডেলিভারি অফ গুডস এন্ড সার্ভিসেস। সো দেয়ার মাইট বি সিচুয়েশন যে ক্ষেত্রে অবজেকশন রেজ করা হলো, বায়ার নে অবজেকশন রেজ করলো, মানে জিআর। তো সেক্ষেত্রে objection must be given in writing to the supplier within 15 days of initial delivery of goods and services. Buyer মানে আপনি পারচেজার যদি 15 দিনের মধ্যে রিটার্ন নোটিশ দিয়ে বলেন যে ভাই আমার এই যে গুডস আমি যে অ্যাকসেপ্ট করেছি সেটাতে কোনো ডিফেক্ট আছে, এটা এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না ডিউ টু দিস ডিফেক্ট, 15 দিনের মধ্যে যদি জানায় সেক্ষেত্রে the date of acceptance shall be considered as the day when the objection shall be removed by the supplier. মানে যে দিনকে ওই অবজেকশনটা রিমুভ হবে, সাপ্লায়ার ওই ডিফেক্টটাকে সারিয়ে গুডস দেবে এবং গুডসটা বায়ার অ্যাকসেপ্ট করবে এবং অ্যাকসেপ্টেন্সের জন্য রেডি হয়ে যাবে। কারণ এখানে বলা হয়েছে যে শ্যাল বি রিমুভ বাই সাপ্লায়ার নট পারচেজার। যখন সাপ্লায়ার এই অবজেকশনটা রিমুভ করবে, ওকে, তখন সেই ডেটটাকে
ডেট অফ অ্যাকসেপ্টেন্স মানা হবে, অর্থাৎ 45 ডেজ যে কাউন্ট করব আমি সেই দিন থেকে কাউন্ট করব যেদিন থেকে অবজেকশনটাকে রিমুভ করবে বাই সাপ্লায়ার। ওকে, এবং এটার কোনো স্পেসিফিক টাইম লিমিট মেনশন নেই। দ্যাট ইজ আ লুপ হোল, দ্যাট ইজ আ লুপ হোল। এটার ইমপ্লিকেশন কি হবে আমরা পরে কেস অ্যানালিসিস যখন করব তখন আপনাকে বোঝাবো। হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন ইন কেস অফ ফেলিয়ার টু পে উইদিন দ্য স্পেসিফাইড টাইম লিমিট? কি হবে যদি আমি স্পেসিফাইড টাইম লিমিটের মধ্যে পে না করি? সেকশন 16 বলে, এতক্ষণ আমরা ইন্টারেস্ট এসব নিয়ে কথা বলছিলাম, এবার আমরা বুঝবো কি বলে। সেকশন 16 অফ দ্য এমএসএমই অ্যাক্ট বলে buyer shall be liable to pay interest compounded monthly to the micro or small enterprise at 3 times the bank rate as notified by RBI। বলছে যদি তুমি স্পেসিফাইড টাইম লিমিট যেটা সেকশন 15 এ বলা আছে সেইটা না মানো, তারপরে যদি পেমেন্ট করো তোমার 46th ডে থেকে ইন্টারেস্ট ক্যালকুলেট হওয়া চালু হবে এবং ইন্টারেস্টটা মান্থলি কম্পাউন্ড হবে। কি রেটে না, ব্যাংক রেট এর 3 টাইমস, 3 into bank rate as notified by RBI, এবং ব্যাংক রেট তো চেঞ্জ হতে থাকে। The interest shall be calculated on the sum unpaid from the appointed day or from the date immediately following the day agreed, right? So current bank rate কি আছে as per monetary policy statement 22-23 is 6.75% per annum compounded monthly, therefore annual effective interest rate is 22.24% per annum. Got it? So as per Income Tax Act, the buyer shall not be able to claim purchase made from the micro small enterprise as tax deductible expense in the previous year in which it is accrued. কিন্তু যদি ক্লেম করতে হয় প্রিভিয়াস ইয়ারে in which the actual payment shall be made, notably interest যেটা পে হবে সেটা কিন্তু as penal interest deductible হবে না, রাইট? আপনি যে ইন্টারেস্টটা পে করবেন সাপ্লায়ারকে অ্যাজ পার এমএসএমই ট্যাক্স, সেটা কিন্তু ইনকাম ট্যাক্স একটা লেখা নেই, এমএসএমই একটা লেখা আছে, এবং সেকশন 23 মানা করে যে ভাই এটা একটা পেনাল ইন্টারেস্ট, এবং সেকশন 37 এর ক্ষেত্রে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যেহেতু এটা পেনাল ইন্টারেস্ট এটা অ্যালাউড নয়। তো ভাই তোমার ইন্টারেস্ট তো যাবেই, সেই ইন্টারেস্টের উপর যে সাপ্লায়ার আর্ন করছে যে ইন্টারেস্টটা তার উপর ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট নেবে, কিন্তু সেই ইন্টারেস্টের এগেনস্টে ডিডাকশন কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ কাইন্ড অফ ডবল ইন্টারেস্ট, ডবল ট্যাক্সেশন এখানে চলে আসছে। যেহেতু আপনি ইন্টারেস্ট ডিডাক্ট করতে পারছেন না, তাহলে আপনার সেই কম্পোনেন্টের উপর ট্যাক্স ভরতে হচ্ছে, কারণ আপনি ডিডাক্ট করতে পারছেন না। এবং যে সাপ্লায়ার ইন্টারেস্ট আর্ন করছে সেই ইন্টারেস্টের উপর কিন্তু ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে, তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা লাভ। ইজ দ্য ক্লজ অ্যাপ্লিকেবল অন লাইবিলিটিস ইনকার্ড বিফোর 1st April 23? ভাই আমরা প্রিভিয়াস ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার 1st April 23 থেকে 31st March 24 এর কথা বলছি, কিন্তু এর আগে যা 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 আমার এক্সপেন্স বা পারচেস হয়েছে এবং 1st April 23 তে যে যে ক্রেডিটার গুলো রয়েছে তাদেরকেও কি আমাকে 23-24 এর মধ্যে পেমেন্ট করতে হবে? না, এর পেমেন্ট তুমি যখন খুশি করতে পারবে, মানে এটা রেট্রোস্পেক্টিভলি অ্যাপ্লিকেবল নয়, এটা তো ভাই 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে অ্যাপ্লিকেবল, মানে 23-24 প্রিভিয়াস ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল, মানে তার আগে যা যা ছিল তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। So liability outstanding in respect of period prior to 1st April 23 would not be hit by clause H of section 43B। তো এটাকে নিয়ে আপনারা চিন্তিত থাকতে পারেন, মানে আপনার 1st April 23 তে যা যা, মানে 31st March 23 তে যা যা ক্রেডিটার রয়েছে তারা পার্টেন টু পিরিয়ড প্রায়ার টু প্রিভিয়াস ইয়ার 23-24, তাই জন্য সেই ক্রেডিটারকে আপনার কোনো রকম পেমেন্ট করার প্রয়োজন নেই, যখন আপনার সুবিধা হবে হোয়াট এভার ইউ মিউচুয়াল এগ্রিমেন্ট ইজ সেইভাবে পেমেন্ট করুন, আপনার এই ক্লজ এইচ এর ঝামেলা পোয়াতে হবে, রাইট? এই পয়েন্টগুলো ডিসকাস করার পর আমি একটা সামারি ডিসকাশন করব, তাতে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য এফেক্ট অন রিপোর্টেবিলিটি? কোন কোন ক্ষেত্রে এটা রিপোর্টেবিলিটি তে ইম্প্যাক্ট ফেলবে? ইনকাম ট্যাক্স অ্যাক্টের যদি কথা বলি,
ট্যাক্স অডিট, ট্যাক্স অডিট রিপোর্ট, ওকে, ট্যাক্স অডিট রিপোর্টে যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্টের ডিসক্লোজার দিতে হয়, রাইট, 3CD তে, ওকে। নেক্সট যদি কোম্পানিজ অ্যাক্ট বলি, কোম্পানিজ অ্যাক্টেও কিন্তু শিডিউল 3 বলে যে এমএসএমইড ট্রেড পেয়েবলের ক্ষেত্রে এমএসএমইড কে কত পে করতে হবে, কি ডিউ আছে আলাদাভাবে ডিসপিউটেড আনডিসপিউটেড ব্রেকআপ দিতেই হবে। তো অ্যানুয়াল রিপোর্ট অফ কোম্পানি শুড ডিটেল দ্য আনপেড প্রিন্সিপাল ইন্টারেস্ট ওড টু সাপ্লায়ার্স, ইন্টারেস্ট পেড আন্ডার সেকশন 16, অ্যাক্রুড ইন্টারেস্ট, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট সবকিছু বলতে হবে, শিডিউল 3 বলে, কিচ্ছু করার নেই। 7 পয়েন্ট হচ্ছে ইজ দ্য ক্লজ অ্যাপ্লিকেবল ফর ক্যাপিটাল গুডস। এবার আমরা পারচেস অফ গুডস নিয়ে কথা বলেছি, সার্ভিস নিয়ে কথা বলেছি, যে কোনো রকম এক্সপেন্স এগুলোকে নিয়ে কথা বলেছি। কিন্তু ভাই আমি যদি ক্যাপিটাল গুডস পারচেস করি, মানে কোনো অ্যাসেট কিনছি, ফার্নিচার কিনছি, প্লান্ট অ্যান্ড মেশিনারি কিনছি, রাইট, সেক্ষেত্রে এই ক্লজটা অ্যাপ্লিকেবল না। ক্যাপিটাল গুডস তো কোনো খরচাই নয়, তো ডিডাক্টেবল হয়ই না, কখনোই হয় না, এটা তো ক্যাপিটালাইজ করি আমরা বুকসে। তো সেক্ষেত্রে এটার নিয়ে আলাদাভাবে কোনো ডিসকাশন করার প্রয়োজনই নেই, কারণ এটা এটা কোনো রকম ভাবে ডিসঅ্যালাউ হবেই না, এমনিও হবে না অমনিও হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ডেপ্রিসিয়েশন আমি কি ক্লেম করতে পারবো সেই বছরে? ধরা যাক আমি পেমেন্ট করলাম না, কিন্তু তবু কি আমি ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারবো? আনসার ইজ ইয়েস। কারণ ডেপ্রিসিয়েশন আমি এমনিও করতাম অমনিও করতাম, এটার সাথে রিলেশন নেই। কারণ এখানে বলা হচ্ছে খরচা ডিসঅ্যালাউ হয়ে যাবে অ্যাজ পার সেকশন 43B ক্লজ এইচ। তো সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন আমি ক্লেম করতে পারবো। ইজ জিএসটি কম্পোনেন্ট কভার্ড আন্ডার দিস ক্লজ? যদি আইটিসি আমি অ্যাভেল করছি সেক্ষেত্রে আইটিসি আমি ক্লেম করতে পারবো, কারণ এখানে বলা হয়েছে এক্সপেন্স ডিসঅ্যালাউ হবে। নাও জিএসটি তো বেসিক্যালি গভর্নমেন্টকে পেয়েবেল, কিন্তু ধরা যাক আমি জিএসটি তে আইটিসি ক্লেমই করছি না, অ্যাভেল করছি না, তো সেক্ষেত্রে জিএসটি কম্পোনেন্ট শ্যাল বি অ্যাভেলেবল ফর ডিডাকশন অন দ্য বেসিস অফ অ্যাকচুয়াল পেমেন্ট অনলি। এবং এটা ট্যাক্সম্যানের এফএকিউ এটাতেও মেনশন করা আছে, আপনারা চেক করতে পারেন। অর্থাৎ আমি যদি আমার আইটিসি অ্যাভেল করতে চাই, ক্লেম করতে চাই, তাহলে আমি করতে পারি। কিন্তু আমি যদি করতে না চাই, এক্সপেন্স আউট করে দিতে চাই, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়াল পেমেন্ট বেসিস, যখন আমি পেমেন্ট করবো পুরো অ্যামাউন্ট, সেই বেসিসে আমি খরচাটাকে ক্লেম করতে পারবো, আলাদাভাবে জিএসটি কম্পোনেন্ট আমি ক্লেম করতে পারবো না, রাইট। এবার আরেকটা প্রশ্ন কি, আরেকটা প্রশ্ন, যদি আমি অ্যাডভান্স যদি আমি আমি এখানে চলে যাই, যদি এটা আমার 23-24, এটা আমার 24-25, ধরা যাক গুডস আমি পারচেস করেছি এখানে, কিন্তু আমি অ্যাডভান্স পেমেন্ট করেছি এবছরে, তাহলে কি আমি এটার এক্সপেন্স ক্লেম করতে পারবো? দ্য আনসার ইজ ইয়েস, রাইট। এবারে আমি একটা সামারি দেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা কেস অ্যানালাইসিস করব। এখানে বেসিক্যালি 5টা কেস রয়েছে এবং এই 5টা কেস আমরা আলোচনা করব, রাইট। তো পুরো যে আলোচনা সেটাকে যদি আমি একদম ছোট্ট করে কনসাইসলি ডিসকাস করি, তাহলে ব্যাপারটা এই দাঁড়ায়। এটা আমার 23-24, এখানে কিছু আমার ওপেনিং ক্রেডিটার থাকবে, এই বছরে আমি কিছু পারচেস করছি, এবং এটা হলো আমার 31 মার্চ 24, এটা আমার 24-25 যেটা আমার অ্যাসেসমেন্ট ইয়ার, এটা আমার ফাইন্যান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার, রাইট। সেকশন 43B ক্লজ এইচ বলে যে তুমি যদি 23-24-এ কোনো রকম পারচেস বা সার্ভিস নিয়ে থাকো ফ্রম
micro and small enterprise who are registered under MSME Act and who is not a trader, যে ট্রেডার নয়, শুধুমাত্র ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাপ্লায়ার। ওকে, সো মাইক্রো অ্যান্ড স্মল ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাপ্লায়ার, তাদের থেকে যদি তুমি কোনো পারচেজ বা সার্ভিস কিনে থাকো, তাহলে তোমাকে দেখতে হবে যে তোমার কোনো রিটেন এগ্রিমেন্ট আছে কিনা। যদি এগ্রিমেন্ট থাকে, ম্যাক্সিমাম ডিউ ডেট ফর পেমেন্ট ইজ 45 days, আর যদি এগ্রিমেন্ট না থাকে, ম্যাক্সিমাম ডিউ ডেট ইজ 15 days। এই ডে গুলো আমরা ক্যালকুলেট করব ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স। ডেট অফ অ্যাকসেপ্টেন্স ডিফাইন করা আছে ডেট অফ অ্যাকচুয়াল ডেলিভারি, রাইট? যদি অবজেকশন থাকে, সেক্ষেত্রে আমি যদি 15 দিনের মধ্যে নোটিশ পাঠাই এবং সাপ্লায়ার অবজেকশন হাটিয়ে দেয়, তাহলে যেদিনকে হাটিয়েছে অবজেকশন সেদিন আমার ডেট অফ অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। কিন্তু 15 দিনের মধ্যে যদি বায়ার অবজেকশন না ওঠায়, তাহলে যেদিনকে অ্যাকচুয়াল গুডস রিসিভ হয়েছিল সেই দিনই আমার ডেট অফ অ্যাকসেপ্টেন্স মানা হবে, রাইট? এবার এই যে 45 ডেজ আর 15 দিনের লিমিটটা দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে? বলা হচ্ছে যে তুমি যদি যেদিনকে পারচেস করেছো, এটা আমার পারচেস ডেট, এবং এটা হচ্ছে 45th ডে। তুমি যদি 45th ডে মধ্যে পেমেন্ট করে দাও, 45th ডে এর মধ্যে পেমেন্ট করে দাও, তাহলে তুমি ডিডাকশন পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 45th ডে এর পরে যখন পেমেন্ট করছো, 46 ডে হতে পারে, 47 ডে হতে পারে, বা 50th ডে, এনি ডে হতে পারে, সেই ডেটা যদি 2024-25 এ চলে আসে, 45 ডের পরে যখন তুমি পেমেন্ট করছো সেই ডেটা যদি 24-25 এ ফল করে, তাহলে সেই খরচাটা ডিসঅ্যালাউ হয়ে যাবে এবং সেই খরচাটার ডিডাকশন তুমি 24-25 এ পাবে, মানে যে বছর তুমি পেমেন্ট করছো সে বছরে পাবে, রাইট? এটার মানে এই হলো যে ভাই, তুমি যদি 45 ডেজ, এই 45 ডেজ এর মধ্যে পেমেন্ট করো, এবং সেই পেমেন্ট ডেটা হতে পারে অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পড়ছে কিন্তু 45 ডেজ লিমিটের মধ্যে পড়ছে, তবুও তুমি তার ডিডাকশন পেতে পারে। অর্থাৎ আমাকে দেখতে হবে পেমেন্ট ডেট আফটার 45 ডেজ বা আফটার 15 ডেজ হচ্ছে কিনা, রাইট? এবং সেই ডেটটা আমার কোন বছরে ফল করছে, 23-24 না 24-25, রাইট? আমি আবার পরিষ্কারভাবে বলছি, ইউর ডেট অফ পেমেন্ট, date of payment after the specified time period, specified time period 45 days হতে পারে, 15 days হতে পারে যদি এগ্রিমেন্ট না থাকে, অথবা 45 ডে থেকে কম যে কোনো দিন হতে পারে, অ্যাজ পার ইওর ক্রেডিট পিরিয়ড। ওকে, অ্যাজ পার দ্য ক্রেডিট পিরিয়ড এগ্রিড। তো সেই ক্রেডিট পিরিয়ড যে এগ্রিড, তারপরে যে পেমেন্ট আমি করছি, সেই পেমেন্ট ডেটটা আমি চেক করব সেটা আমার প্রিভিয়াস ইয়ারে পড়ছে না আফটার প্রিভিয়াস ইয়ার পড়ছে। যদি প্রিভিয়াস ইয়ারেই পড়ে, তাহলে আমি অ্যাভেল করতে পারবো, আমি আমার ডিডাকশন ক্লেম করতে পারবো। যদি আফটার প্রিভিয়াস ইয়ার পড়ে, তাহলে ক্লেম করতে পারবো না। যে বছরে আমি পেমেন্ট করেছি, মানে আফটার প্রিভিয়াস ইয়ার, সেই বছরে আমি ক্লেম করতে পারবো। অর্থাৎ যদি 23-24 এর খরচা হয় এবং 24-25 এ আমি পে করে থাকি, এবং সেই পেমেন্টটা আফটার 45 ডেজ বা 15 ডেজ বা যে ক্রেডিট পিরিয়ড ডে রয়েছে লেস দেন 45 ডেজ, ওকে, তো আফটার দ্যাট স্পেসিফাইড টাইম যদি পেমেন্ট করি, সেই পেমেন্টটা যদি 24-25 এ পড়ে, তাহলে আমি 24-25 এই সেটার ক্লেম
করতে পারবো, আমি 23-24 ক্লেম করতে পারবো না। ক্লিয়ার? এবারে আমরা আসি ইন্টারেস্টের কনসেপ্ট। ইন্টারেস্ট, এখানে আমরা কি দেখব, 45 ডেজ, 15 ডেজ বা ক্রেডিট পিরিয়ড। অফকোর্স এই ক্রেডিট পিরিয়ডটা উড বি সাবজেক্ট টু দিস টু ডেট। যদি এগ্রিমেন্ট থাকে ম্যাক্সিমাম 45 ডেজই হতে পারে। যদি 60 ডেজও লেখা থাকে না এগ্রিমেন্টে, 45 ডেজকেই কনসিডার করা হবে। যদি নো এগ্রিমেন্ট থাকে তাহলে তো ভাই 15 ডেজই হচ্ছে, রাইট? তো ক্রেডিট পিরিয়ড অ্যাজ পার এগ্রিমেন্টই হবে, রাইট? এবারে যদি আমি ডিউ ডেটের মধ্যে পেমেন্ট না করি তাহলে 46th ডে বা 16th ডে, বা যদি এটাকে আমি মনে করি 30 ডেজ, 31st ডে থেকে যতদিন না পেমেন্ট করছি ইন্টারেস্ট অ্যাজ পার সেকশন 16 লাগবে। কি রেটে? effective rate of 22%, right? 3 times the bank rate compounded monthly, right? Simple. এবারে কোয়েশ্চেন, ইন্টারেস্ট যেটা আমি আমার সাপ্লায়ারকে পে করছি, বায়ার পে করছে সাপ্লায়ারকে, কারণ সে 45 ডেজ এর মধ্যে পেমেন্ট করেনি বা টাইম পিরিয়ডের মধ্যে পেমেন্ট করেনি, সেই ইন্টারেস্টটার কি ডিডাকশন পাবে? না, পাবে না, বায়ার পাবে না। তো সাপ্লায়ার জন্য ইনকাম, সাপ্লায়ার যে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ, তার জন্য ইনকাম, এবং ইনকামের ওপর ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করে গভর্নমেন্টকে ভরতেও হবে তাকে। কিন্তু যে ইন্টারেস্টটা পে হচ্ছে এটা তো একটা খরচা, এটা একটা খরচা, সেই খরচাটা ডিডাকশন কিন্তু সে পাবে না, বায়ার পাবে না, রাইট? আই হোপ ইউ গট ইট। এবারে যখন সে পাচ্ছে না সেক্ষেত্রে বায়ার বায়ার কি রিকোয়েস্ট করতে পারে যে তুমি নিও না, রাইট? সেটা মিউচুয়ালি করা যেতেই পারে। কিন্তু যে সাপ্লায়ার আছে না, এই সাপ্লায়ারের রাইট আছে বায়ারের থেকে ইন্টারেস্ট উসুল করার, রাইট? উসুল করার রাইট আছে। এবারে না আমি কয়েকটা কেস বলি, রাইট? অ্যামাউন্ট পেয়েবল টু মাইক্রো এন্টারপ্রাইজ। প্রথমে আমি দেখছি কি মাইক্রো এন্টারপ্রাইজ। মাইক্রো এন্টারপ্রাইজ মানে আমি অ্যাজিউম করছি এ হচ্ছে রেজিস্টার, যদি রেজিস্টার না থাকতো তাহলে এটা অ্যাপ্লিকেবলই হতো না। তো আমি একজন বায়ার, কনসিডারিং হোয়াট এভার দ্য ডিউ ডেট অফ রিটার্ন ইজ, ঠিক আছে? Credit period is not agreed. Goods purchased on 1st March 24 and delivered on 5th March 24. No objection raised. Payment was made on 23rd March 24. ভালো করে বোঝো, এটা আমার 23-24, এটা আমার 31st March 24, রাইট? গুডস পারচেজ করা হচ্ছে 1st March 24 এ, 1st March 24 এ গুডস পারচেজ হয়েছে, গুডস পারচেজ হয়েছে। এবারে ক্রেডিট পিরিয়ড এগ্রি করা হয়নি, রাইট? ক্রেডিট পিরিয়ড এগ্রি নেই। যখন ক্রেডিট পিরিয়ড এগ্রি নেই তাহলে 15 ডেজ, রাইট? এবারে বলেছে যে নো অবজেকশন রেজ, কোনো অবজেকশন বায়ার রেজ করেনি। পেমেন্ট ওয়াজ মেড অন 23rd March 24, অর্থাৎ 23 তারিখ পেমেন্ট হয়েছে, রাইট? অর্থাৎ এই যে ফার্স্ট মার্চে যদি পারচেস হয়, ওর 16 তারিখ 16th of মার্চে পেমেন্ট করার কথা ছিল অ্যাজ পার সেকশন 15 অফ এমএসএমই অ্যাক্ট, কিন্তু ও করেনি, ডিফল্ট করেছে।
কিন্তু পেমেন্ট করে দিয়েছে 23 তারিখে। সো 16 তারিখে দেওয়ার কথা ছিল, 16 থেকে 23, এই 16 থেকে 23 ও আন্ডার ডিফল্ট ছিল। তো এই 16 থেকে 23 কিন্তু ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে, এবং এই ইন্টারেস্টটা পে করা হবে টু সাপ্লায়ার, রাইট? কিন্তু 23 তারিখে পেমেন্ট করে দিয়েছে, তাহলে কি আমি এটা ডিসঅ্যালাউন্স হবে না অ্যালাউন্স হবে? মানে আমি এটার খরচা ডিডাক্ট করতে পারবো না পারবো না? অবশ্যই করতে পারবো। কেন? কারণ এখানে বলা হয়েছে, একটা কি বলা আছে, যে ভাই 15 দিনের পরে যে ডেটটা আছে, যে পেমেন্ট ডেট, 15 দিনের পরে যখন আমি পেমেন্ট করছি, সেই পেমেন্ট ডেটটা যদি আমার আমার প্রিভিয়াস ইয়ারের পরে গিয়ে পরে আসে, সেই বছর আমি ক্লেম করতে পারবো, প্রিভিয়াস ইয়ারে পারবো না। কিন্তু ভাই পেমেন্ট ডেট তো এই বছরেই পড়ছে, দ্যাট ইজ ইন 23-24, তো অফকোর্স আমি আমার এক্সপেন্সের ডিডাকশন পাবো। আই হোপ ইউ গট ইট। So the principal amount shall be allowed against income for previous year 23-24, assessment year 24-25. কিন্তু এই যে ইন্টারেস্ট অ্যামাউন্ট আছে না, সেই ইন্টারেস্টের ডিডাকশন আমি পাবো না, অফকোর্স। এর রিজন আগেই আমরা আলোচনা করেছি। এবার হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল টু স্মল এন্টারপ্রাইজ। তো স্মল মানে এদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ফর উইচ ক্রেডিট পিরিয়ড ইজ 60 days। কিন্তু ভাই 60 days বললে তো হবে না, 45 days অব্দি এটা ম্যাক্সিমাম অ্যাপ্লিকেবল, তো 45 days would be considered as due as per section 15. Goods purchased on 1st July, delivered on 4th August, right? No objection raised, payment was made on 1st April. Okay, তো আগের কোশ্চেনেও delivered on 5th March, right? Delivered on 5th March, তো আমরা ক্যালকুলেট করব কবে থেকে? সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে আমরা বলেছি পারচেজ অন 1st March, তো 5th March থেকে আমরা 15 দিন ক্যালকুলেট করব। আনসার ইজ 20th যে তারিখ, সে 20th তারিখের মধ্যে কিন্তু আমার পেমেন্ট করার কথা ছিল, কিন্তু আমি 23rd পেমেন্ট করছি, তো আমার ইন্টারেস্ট এই 20 থেকে 23 অব্দি লাগবে। ওকে, তো অফকোর্স এখানে ভুল করা যাবে না, 1st March থেকে কিন্তু এটা ক্যালকুলেট হবে না, 5th March থেকে ক্যালকুলেট হবে, রাইট? তো এক্ষেত্রেও 1st July থেকে ক্যালকুলেট হবে না, ক্যালকুলেট হবে 4th August থেকে, রাইট? No objection raised, payment was made on 1st April 24, explain the reason. So the specified due date shall be 45th day and not the 60th day from the date of acceptance, যেটা হচ্ছে 4th August. Firstly, the payment was not made within 45 days, and the secondly, the payment was done in next previous year 24-25. The amount shall not be considered as deductible expense in previous year 23-24 for assessment year 24-25, and interest is to be paid on amount up to the due date of actual payment. It will be calculated from 18 September 23, রাইট? 18 সেপ্টেম্বর 23 কেন? যদি 4 তারিখ থেকে 4 আগস্ট থেকে 45 days ক্যালকুলেট করো, ওকে, it would be 18 September 23, right? Next, amount payable to a micro enterprise for the credit period is 40 days, right? Goods purchased on 1st March 24 and delivered on 5th March 24. No objection raised, payment was made on 1st April 24, explain the treatment. কি বলেছে? মাইক্রো এন্টারপ্রাইজ, তো এর জন্য এটা প্রযোজ্য। ক্রেডিট পিরিয়ড 40 days, অর্থাৎ 45 days দেখবো না, কি দেখবো? 40 days, কারণ এটা 45 days এর থেকে কম, রাইট? গুডস পারচেসড অন 1st March, ডেলিভারি অন 5th March, তো 5th March থেকেই ক্যালকুলেট করা চালু হবে। পেমেন্ট কবে করা হয়েছে? 1st April, কিন্তু 5 মার্চ থেকে আমি যদি 40 days ক্যালকুলেট করি, কত হচ্ছে না 35 দিন, আর ওদিকে হচ্ছে 10 দিন, তো 10th April, সরি 5 থেকে 31, তো 26 দিন, আর ওদিক থেকে হচ্ছে 40 minus 26, 14th April is my due date, কিন্তু আমি আমার 1st April-এই পেমেন্ট করে দিচ্ছি, রাইট? সেটা 40 days এর মধ্যেই পড়ছে না, তো আমাকে কি দেখতে হয়, যে ডিউ ডেট আছে সেই ডিউ ডেটের পরের পেমেন্ট ডেটটা 23
24-25 পড়ছে কিনা, কিন্তু এক্ষেত্রে তো ভাই যদিও 24-25 পড়ছে, কিন্তু এটা তো 40 ডেজ এর মধ্যে, পেড পিরিয়ডের মধ্যেই পড়ছে না, ডিউ ডেটের মধ্যে, স্পেসিফাইড ডিউ ডেটের মধ্যেই পড়ছে। তো সেক্ষেত্রে আমার এটা অ্যালাউ হয়ে যাবে ইন 23-24। কেন? কারণ এটা এক্সপেন্সটা ইনকার হয়েছিল কবে না, 1st March 2024, which is 23-24, রাইট? নেক্সট, অ্যামাউন্ট পেয়েবল টু আ স্মল এন্টারপ্রাইজ ফর উইচ ক্রেডিট পিরিয়ড 60 days, গুড পারচেসড অন 1st July 23, ডেলিভার হয়েছে কবে, 4ঠা আগস্ট, অবজেকশন 15 দিন রেস করেছে এবং লিফট করেছে 1st April 24। সো পেমেন্ট মেড অন দ্য সেম ডে, এক্সপ্লেন দ্য ট্রিটমেন্ট। সো ইন দিস কেস কোনো ইন্টারেস্টই পেবেল হবে না। কেন? কারণ ভাই যেদিনকে অবজেকশন লিফট করেছে সেদিনকেই পেমেন্ট করে দিয়েছে না। তো ডেট অফ অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ডে ওয়েন দ্য অবজেকশন ওয়াজ লিফটেড। তো কোনো ইন্টারেস্ট ক্যালকুলেটই করা যাচ্ছে না। সো ইট শ্যাড বি অ্যালাউড অ্যাজ ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স ইন প্রিভিয়াস ইয়ার 23-24, কারণ যে পেমেন্ট হয়েছে ওয়াজ ডান উইদিন দ্য স্পেসিফাইড ডেট। ঠিক আছে, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ার 23-24 কেন হচ্ছে? কারণ যে 45 ডেজ वाला পেমেন্ট ক্যালকুলেট করা হয়েছে না, সেটা পেমেন্ট করা হয়েছে ইন, যদিও এটা 24-25 করা হয়েছে, কিন্তু আমরা ডেট অফ অ্যাকসেপ্টেন্স কবে থেকে চালু করেছি না, ডেট অফ অ্যাকসেপ্টেন্স চালু করেছি ইন, ইফ দ্য অবজেকশন ইন 20, ডেট অফ অ্যাকসেপ্ট যেদিনকে আমার একটা লিফট হয়েছে, if the objection could not be raised within 15 days, date of acceptance would have been the date of initial delivery, that is 4th August, right? যদি অ্যাডভান্স পেমেন্ট হয়, ইফ অ্যাডভান্স পেমেন্টস ডান ইন দ্য প্রিভিয়াস ইয়ার, সে 23-24, গুডস ইজ রিসিভড ইন নেক্সট প্রিভিয়াস ইয়ার, তাহলে পেমেন্ট শ্যাড বি অ্যালাউড এট এক্সপেন্স অন পেমেন্ট বেসিস, যেটা আমরা আগে আলোচনা করেছি। তো আশা করি আপনার এটা সম্বন্ধে কমপ্লিট নলেজ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এবং আর যদি কোনো ডাউট থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আমাকে কন্ট্যাক্ট করতে পারেন ইন দিস মেল অ্যাড্রেস। ওকে, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে এই ইউটিউব চ্যানেলে। বাই।